এবার নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন, জানালেন বিএনপি। মহা বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস। সেনাপ্রধান এখন কি করবেন? বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সরকার প্রধান জানান, বিএনপি জানায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সরকার দেশের প্রধান একটি দলের মতামতকে অগ্রাহ্য করতে পারে না। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা? সরকারে বলেন 20 দেশ সব মাইরা ফেলা, এভাবে চলতে পারে দেশ? নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনূস, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের কপাল পুড়তে চলেছে। ডক্টর ইউনূসের হয়তো বিদায় ঘণ্টা বেজে গেছে, এই কথা অনেকেই বলতেছে। কেন জানেন দর্শক শ্রোতা? বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের একটাই দাবি, আওয়ামী লীগকে ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। মানে বাংলাদেশের নির্বাচন যখন হবে তখন বাংলাদেশের সমস্ত ছোট বড় রাজনৈতিক দল অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হবে, তা না হলে বাংলাদেশের নির্বাচন নয়। দর্শক শ্রোতা, এখন আওয়ামী লীগ যদি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কিন্তু ডক্টর ইউনূস মহা বিপদে পড়বে। এই সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ডক্টর ইউনূস কি বলতেছে? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে তারা? এই ব্যবস্থা কি করবে? আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে, বিস্তারিত ইনফরমেশন রয়েছে, আপনারা শুনলেই রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বাহিরে বাহিরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্যগুলো, সেগুলো ঘিরে নানান ধরনের অবস্থান, বক্তব্য, পাল্টা বক্তব্য, আলোচনা, সমালোচনা, নানান কিছুর কিন্তু সূত্রপাত হচ্ছে। এই আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, যে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি থাকবে, নির্বাচনই আসলে কবে হবে, এ নিয়ে বিএনপির মধ্যে সংশয়, শঙ্কা। কেউ কেউ বলছেন যে এই সরকার 3 থেকে 4 বছর ক্ষমতায় থাকবেন। সরকার বলছে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দিব। তো প্রধান কি পয়েন্ট যেহেতু নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে, বা আওয়ামী লীগকে কি নির্বাচনের সুযোগ সুবিধা দেওয়া হবে, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে, এরকম নানান প্রশ্ন ছিল ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর। কার কাছে? আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া একটা সাক্ষাৎকার আপনার আজকে প্রচারিত হলো আপনার হিন্দুর অনলাইন সংস্করণে। তাদের পত্রিকাটার ওয়েবসাইটে তারা এই বিষয়টা সামনে নিয়ে এসেছে। সেখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বা প্রশ্ন ছিল, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা। এখানে আওয়ামী লীগ বলতে শুধুমাত্র শেখ হাসিনা বা হাতে গোনা কয়েকজন মন্ত্রী এমপি বিষয়টা তা না, এখানে একটা দলের বক্তব্য সামনে এসেছে। তো সেই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই মন্তব্য করেছেন, এই মন্তব্যে কিছুটা রহস্যজনক অবস্থান আমার কাছে মনে হয়েছে। তিনি বলছেন যে এইটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তো কি ঘোষণা করা হয়েছে? আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনো রাজনৈতিক দলের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিএনপির বক্তব্যটাও সুন্দর, গণতান্ত্রিক একটা বক্তব্য। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কোনো আপত্তি আছে নাকি নাই, এরকম প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলছেন, দেখেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। খুবই গুরুত্বপূর্ণ, আপনি গভীরমূলক একটা অ্যান্সার। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। আবারও পড়ছি, লাইনটা রিপিট করছি, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। মানে বিষয়টা এরকম না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনো একটা দলকে স্পেশালি কোনো সাপোর্ট করবে। লাইক অনেকে ভাবছেন যে বিএনপিকে সাপোর্ট করবে, কিন্তু গেল 100 দিনের সরকারের বিভিন্ন কার্যক্রম, বক্তব্য, সমন্বয়কদের বি টিম, সরকারের বি টিম হচ্ছে সমন্বয়করা, তাদের বক্তব্য, তাদের সকল কিছু যদি আপনি ফোকাস করেন, তো সেই ক্ষেত্রে অনেক জিনিস স্পষ্ট হয়ে উঠেছে যে বিএনপির প্রতি মানুষের যে একটা চিন্তাভাবনা ছিল যে না, এই সরকার বিএনপিকে হয়তো এখানে সাপোর্ট করবে বা সামহাও, কিন্তু আপনি দেখেন অনলাইন থেকে শুরু করে এই সরকারের সমালোচনা, উপদেষ্টাদেরকে নানান ধরনের হুমকি ধামকিও অনলাইনে বক্তব্যের মধ্যে কিন্তু বিভিন্ন সময় আসতে, স্যার। এতে সরকারও আবার এই সকল মন্তব্য, রাজনৈতিক বক্তব্য কোনো কিছুকে পাত্তা না দিয়া সরকারের যেটা করার দরকার তারা ওইটা করছে। এখন কি করছে এটা নিয়ে হচ্ছে বিএনপির প্রশ্ন, যে 100 দিন চলে গেল, কি সংস্কার করলেন বা সামহাও, নানান ধরনের প্রশ্নে কিন্তু সরকারকে জর্জরিত করছে। বাট সরকার বলছে গত 100 দিনে তাদের যেই সংস্কার কার্যক্রম এটা মাইল ফলক অর্জন করেছে। রিজার্ভ থেকে শুরু করে অনেক কিছুতেই তারা আপনার সমৃদ্ধ করেছে। আবার যে বৈদেশিক ঋণ আছে, রিজার্ভে হাত না দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বৈদেশিক মুদ্রা, যেগুলো আমাদের ঋণ ছিল, সেগুলো পরিশোধ করেছে। এছাড়াও নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যেই জিনিসগুলোর খুবই জরুরি সংস্কার দরকার, সেগুলো চলমান প্রক্রিয়া। বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, আর সেই কমিশনগুলোর প্রস্তাব সরকার শুনছে, সেইটার আলোকে সংস্কার আপনার প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা নিতে যাচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য সোজা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই সরকার আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ডিরেক্টলি করবে না। কেন করবে না? এটা একটা আইনি প্রক্রিয়ায়। যেমন ধরেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে বা একটা বিশেষ কারণ দেখিয়ে। তো আওয়ামী লীগ মানে শুধুমাত্র শেখ হাসিনা অথবা হাতে গোনা 2-4-20 জন এমপি মন্ত্রী না। এখানে আওয়ামী লীগ বলতে একটা বিশাল দল। তো তাদের মধ্যে আমাদের প্রেস সচিব যিনি আছেন
শফিকুল ইসলাম সাহেব গেল কয়েকদিন আগে বললেন যে যারা ধরেন কি বলা হয় যে অপরাধী না, আওয়ামী লীগের মধ্যে যারা ভালো রাজনীতিবিদ আছেন তারা চাইলে রাজনীতির জন্য তাদের কিন্তু পজিটিভ একটা ফিডব্যাক দেওয়ার চিন্তাভাবনা আছে। আওয়ামী লীগ মানে যারা দুর্বৃত্তায়ন করেছেন, লুটপাট করেছেন, তাদের বিচার হতে হবে, তাদেরকে সাজার আওতায় আনতে হবে। কিন্তু এর বাহিরে যে এত দলটির অফিসে এখন কেউ যাচ্ছে না, কেউ এখানে বিবৃতি দিচ্ছে না, কোনো টেলিভিশন টকশো টিভিতে তারা হাজির হচ্ছেন না। আর আমরা যাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিনতাম, মানে গণমাধ্যম বলেন, টেলিভিশন টকশো বলেন, তারা সবাই দেশ ছেড়ে গেছে, কেউ পলাতক আছে, কেউ আত্মগোপনে আছে, বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে। সো যেই মূল টিমটা আমরা এত লাস্ট 16 বছর বা 17 বছর দেখেছি, তাদের বাহিরে আরও যে আওয়ামী লীগ আছে সম্ভবত তাদেরকে আপনার রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হবে বা নির্বাচনের সুযোগ দেওয়া হবে আওয়ামী লীগকেই। তো আওয়ামী লীগ যদি নির্বাচন করে, শেখ হাসিনার নামে 200, 250, 500 মামলা যাই হোক, তিনি সেখানে প্রধানমন্ত্রিত্ব পদে এখানে বিট করবেন। এটা খুবই সিম্পল। আর বাংলাদেশের ইতিহাস বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরও তিনি যখন ক্ষমতায় বসলেন, তার 666 কোটি টাকার কর মওকুফ করা হয়েছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, সেগুলো সিস্টেমিকলি শেষ হয়ে যাচ্ছে। আবার দেখেন বিএনপির বিরুদ্ধে যত মামলা ছিল এর মধ্যে অনেক মামলা যৌক্তিক ছিল, কিন্তু টেকনিক্যালি এখন সব বাতিল হচ্ছে। আবার এই শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে মামলা বা মন্ত্রীদের এই যে কারাবরণ বিভিন্ন, এগুলো আবার ধরেন সামহাও যদি ভোটের দিন খালি মানে ব্যালটের মধ্যে সিল পড়ে আর বিকালবেলা আওয়ামী লীগ পাশ করছে, তখন দেখবেন এগুলা ঝরা পাতার মতন এসব মামলা ঝরে যায়। এটা বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ড বা কালচার। তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের জন্য সামনের নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা 100-100 একদম ক্লিয়ার মেসেজ। এটা আমরা বুঝি, হারুক জিতুক আওয়ামী লীগ মাঠ ছাড়বে না, এটা হচ্ছে বাস্তবতা। তো সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নির্বাচন করতে গেলে হয়তো নানান পরীক্ষার মধ্যে দিয়ে পাশ করতে হবে, যেই অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে সেগুলোর বিচারের মুখোমুখি হতে হবে, অথবা শেখ হাসিনাকে দেশের বাইরে থেকেই প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন কিনা সেটার তো সুযোগ নেই, টেকনিক্যালি হয়তো এখানে বিট করা হবে। তো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের জন্য মোটামুটি যতটুকু বুঝতে পারছি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ডেভেলপ করার জন্য সরকারের জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে ভাষা প্রয়োগ করছেন। কিন্তু ভেতরে ভেতরে বা সামনে হয়তো কি ঘটে সেটা আসলে এখন আগ থেকেই আজ করে বলা যাচ্ছে না। সময়ের সাথে হয়তো এগুলো আস্তে আস্তে সামনে আসবে। সরকারে বলেন বিষ দেখ, বিষ দিয়ে সব মাইরা ফেলা। এইভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা, কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী, এই কর্মী নামতেছে, আমরা এই যে হাইটা আমি টঙ্গি যাব। সরকারকে বলেন বিষ দিয়া আমাদেরকে মেরে ফেলে দিক, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে বিষ দিয়ে আমাদেরকে মেরে ফেলান। মাত্র 100 দিনের মাথায় কেন বর্তমান সরকারের প্রতি আম জনতার, একজন মায়ের বা একজন বোনের এই আহ্বান? এই আহ্বানের একটা প্রধান কারণ হচ্ছে গেল 100 দিন যাবৎ বাংলাদেশ একটা রাষ্ট্র পরিণত হয়েছে যেখানে কি বলা হয় যে যার যখন খুশি সে আন্দোলন করবে, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, কিন্তু আন্দোলনের যে জায়গা সেটা কোথায়? রাজপথ। তো রাজপথ যদি আন্দোলনের জায়গা হয়, মন চাইলো 200-500 স্টুডেন্ট, সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন মূল রাস্তা বন্ধ করে দিবে, তারা মানে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে অভিযান চালাবে, সচিবালয়ে ঢুকে যাবে, মন চাইছে একজন শিক্ষককে ঘাড় ধরে বের করে দিবে। এই যে বিষয়গুলোতে মানুষ প্রচণ্ড বিরক্ত, মানে কোন লেভেলে বিরক্ত, এই যে মহিলাটা তিনি বললেন সরকারকে বিষ দিয়ে মাইরা ফেলতে বলেন, এটা বক্তব্যটা লম্বা ছিল, এখানে আরো অনেকগুলো জিনিস কানেক্টেড আছে। দেখেন, এটা একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারের অংশবিশেষ আরবিতে। তিতুমির কলেজের স্টুডেন্টসরা গতকালকে যে প্রটেস্ট করেছে যে তারা স্বায়ত্তশাসিত একটা বিশ্ববিদ্যালয় হিসাবে নিজেদেরকে দেখতে চান, বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন, তারা স্লোগান দিচ্ছিলেন 1, 2, 3, 4 সব শালারা বাটপার। এখানে বাটপার বলতে বেসিক্যালি সমন্বয়কদেরকে এবং কি উপদেষ্টা পরিষদে যারা আছেন, আসিফ থেকে নাহিদ থেকে, তাদেরকেই একাংশে ইশারা ইঙ্গিতে কিন্তু আপনার মন্তব্য করা হচ্ছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থান, যদিও মুখে মুখে তারা হয়তো বা ওইভাবে বলে না। আবার অন্তর্বর্তী সরকারকেও মেনশন করা হচ্ছে। আমরা দেখলাম 32-এর যেই সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনের পর 35-এর যারা চাকরি প্রত্যাশী ছিলেন তারা আবার সরকারকে বলছেন আমরাও কিন্তু রাজপথে ছিলাম, প্রয়োজনে মানে তারা আরো কঠোর অভিযানে যাবে। শুধু সমন্বয়কদের কথায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় এই সরকার চলতে পারে না। এই যে বিষয়গুলো, এখন মানুষ বিরক্ত, রাস্তাঘাটে জ্যাম, মানুষ অসুস্থ, মানুষ অ্যাম্বুলেন্সে বসে আছে, কেউ বা হয়তো একটা খাবারের কাঁচামালের বাজার নিয়ে আসছে, তার মালটা ঢুকতেছে না, রাস্তাতে শিক্ষার্থীরা বসে যাচ্ছে। তো এইটা যদি দেশ হয়, একদিন দুদিন না ভাই, এগুলো কন্টিনিউ হচ্ছে প্রত্যেকটা শহরে মোটামুটি একই চিত্র। এই যে একটা যে কোনো সিদ্ধান্ত ভালো লাগছে না, এটা হবে সেটা হবে, ঠাস করে ভাই একটা শহরে ব্লক করে দিচ্ছেন। এই বিষয়টাকে সরকার যদি কন্ট্রোল করতে না পারে, আমি বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে মানুষ যতটা আস্থা, শ্রদ্ধা, ভালোবাসার জায়গায় নিয়ে বসাইছিল, সেই জায়গাটা কিন্তু অনেকাংশে হারা গেছে। ইভেন এই সমন্বয়কটা দেখেন, 7 কলেজ যে আলটিমেটাম দিছে, তিতুমির কলেজ থেকে যে আলটিমেটাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আবার পাল্টা আলটিমেটাম, সমন্বয়কদের পিছনে আমরা দেখছি নানানভাবে যে ব্যাকআপ টিমটা, এটা জামাতের একটা টিম কাজ করছে, গণঅধিকার পরিষদের একটা টিম কাজ করছে, তারা নিজেরাই এখন বিভক্ত। এই সকল কিছু মিলিয়ে মানুষ এগুলোতে বিরক্ত হচ্ছে। সরকারের উচিত রাজপথ ক্লিয়ার রাখতে হবে। আবার আপনি ফোর্স করেন, পুলিশকে ব্যবহার করে যদি পিটানোর কাজ দেখে পিটাইতে হবে, কিছু করার নাই। কারণ আপনি জনগণকে এভাবে ওই না, ছাত্রদেরকে এখন তুমি রাজপথ বন্ধ করে, মানুষের টাকা পয়সা নষ্ট হবে, গাড়ি ঘোড়াতে মানুষের জীবন চলে যাবে, কর্ম ঘন্টা নষ্ট হবে, মানুষ বিপদে পড়বে, গরিব মানুষ খাইতে পারবে না, তোমার বাবার হয়তো পয়সা আছে, তুমি রাজপথে দাঁড়াই দিছো, তোমার আন্দোলনগুলো যৌক্তিক, কিন্তু এগুলোকে কোথায় ব্যালেন্স করতে হবে? এগুলোকে ব্যালেন্স করতে হবে তোমরা তোমাদের ক্যাম্পাসের রাজনীতির জন্য আন্দোলন করো, অথবা নির্ধারিত জায়গা দিতে হবে, যেই জায়গাগুলো ছাড়া অন্য কোথাও এই আন্দোলন করার সুযোগ নাই। কেন নাই? কারণ মানুষ বিরক্ত।
যার যেটা মন চাইতেছে দাবি নিয়ে রাজপথে নেমে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো ঢাকা শহরকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কামানো যে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার করা দরকার, যাদের সম্মেলন করার চিন্তা ওই সমুদ্র সৈকতে চলে যাও, অথবা এমন কোনো জায়গা যেগুলোতে মানুষের প্রাত্যহিক জীবনের, ব্যবসা বাণিজ্যের, শ্রমিকের, গরিব মানুষের এখানে ধরেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। কিন্তু বাংলাদেশে এটা একটা কালচার, যে কোনো কিছুই হলে আমরা রাজপথে নেমে যাচ্ছি, রাজপথ থেকে দাবি দেওয়া আন্দোলন মানে ঘরের মধ্যে উঠে। এখন প্রতি আন্দোলনে যদি আমরা রাজপথে নেমে যাই, যে কোনটা রাজপথের আন্দোলন কোনটা সাধারণ আন্দোলন, এগুলো যদি বিচার বিবেচনা না করি, তাহলে তো মানুষ এরকম বিরক্ত হয়ে বলবে যে 20 দিন মরে যায়। কারণ সংসার চালাতে গেলে টাকা লাগে। উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন, তাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে, চপ্পল পরা উপদেষ্টারা এখন ধরেন নাইকি এডিডাস পড়ছেন। আবার যে সকল মুরব্বী উপদেষ্টারা আছেন 3 দিন আগে তারা ধরেন ঠিকমতো পেনশনের টাকা দিয়ে সংসার চালাইতে হতো, এখন আবার রাজকীয় লাইফ আসছে, তারা পাবলিকের এই পালসগুলো কিন্তু অনেকাংশে বুঝছেন না। তো আমার মনে হয় যে আন্দোলন সবার কাছে যৌক্তিক, প্রত্যেকে যে যেটা করতেছে, গণতান্ত্রিক দেশ, যার যার অধিকার আছে, এই অধিকারের জন্য জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে। কিন্তু এই অভ্যুত্থানের মানে এই না যে কোনো ইস্যুতে ব্যক্তি দাবি, প্রতিষ্ঠানের দাবি, এগুলো নিয়ে রাজপথ ব্লক করে ফেলতে হবে, মানুষকে কষ্ট দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু একটা সংস্কার করে নতুন একটা আইন করা দরকার, যে তোমরা করো, আন্দোলন করো, কোনো না নাই ভাই, যার যেটা মন চায়, বউ সাদা হইতে হবে, প্রেমিকা থাকতে হবে, হ্যাঁ, গার্লফ্রেন্ড থাকতে হবে, এরকম আন্দোলনের অভাব হবে না সামনে। কিন্তু এগুলা রাজপথে না। সাধারণ মানুষ বিরক্ত, সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। এখন সমন্বয়করা তো রাজপথে নামাইয়াই শিখাইছে, যে শিক্ষার্থীরা বলছে কি, আমরা দেখছি রাজপথ তারা দাবি আদায় না, আমাদের তো এখন আমরা রাজপথেই নামবো। তো কথায় কথায় রাজপথে নেমে যাবেন, সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে এগুলো একটু বুঝতে হবে। এই অব্যবস্থাপনাটাকে টেকনিক্যালি কন্ট্রোল করতে হবে। আমরা দেখছি পুলিশ আছে, সেনাবাহিনী আছে, কিন্তু আসলে কার্যকরী ভূমিকা নাই। কারণ ওই যে পুলিশ যদি আবার এখন টিয়ার শেল নিক্ষেপ করে, লাঠিচার্জ করে, বলবে এই তো দেখো আবার পুলিশ স্বৈরাচারের পুলিশ হয়ে গেছে, পুলিশ তো পড়ছে বিপদে। এখন সরকারও কিন্তু একটা জিনিস বোঝে যে পুলিশের যে ফাংশনটা এখানে একটা জিনিস লাগে, সেটা কোনটা, মাঝে মাঝে দরকার হলে তরিবত করা লাগে, মাঝে মাঝে শরবত দেওয়া লাগে। শরবত ছাড়া এই জাতি আসলে ঠিক হয় না, কারণ বাঙালি জাতি তো, আমাদের চরিত্রের মধ্যে কিছু ডিস্টারবেন্স আছে। এগুলা সরকারের একটু উচিত শক্তভাবে ব্যালেন্স করা, নয়তো মানুষ এটা বড় ধরনের এই যে জুলাই আন্দোলনের অভ্যুত্থানের যে ফল, এগুলো আস্তে আস্তে এমনি নষ্টের দিকে চলে যাচ্ছে, হয়তো আরো খারাপ কিছুই হবে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনূস, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন দি হিন্দু, ভারতীয় একটি গণমাধ্যমকে। তাতে নানা বিষয় নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক, সংখ্যালঘু নির্যাতন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, এইসব বিষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণভাবে যেটি প্রথম আলো যে পয়েন্টটি সামনে এনেছে, সেটি হচ্ছে নির্বাচন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট কোনো জবাব না দিলেও তিনি বিএনপির কথার সূত্র ধরে যে বক্তব্যটি সামনে এনেছেন, তাতে বোঝা যাচ্ছে যে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, সেক্ষেত্রে বাধা দেওয়া হবে না এবং সেই অধিকারটা থাকবে, এমনটাই একটি ধারণা তিনি দিয়েছেন দ্য হিন্দুকে। এই কারণে আমি যেই অংশটা প্রকাশিত হয়েছে আমি সেটা কোট করতে চাই আপনাদের সামনে। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, একেবারে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মানে বিএনপি রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে সব রাজনৈতিক দল অংশ নেবে, তার মানে হচ্ছে আওয়ামী লীগ অংশ নেবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। আবারও বলি, তার মানে বিএনপি রায় দিয়েছে যে সকল রাজনৈতিক দল অংশ নেবে, শুধু আওয়ামী লীগের নাম বলছে না, সকল রাজনৈতিক দল, তার মানে ইনক্লুডিং আওয়ামী লীগ, এবং তারা এটা রায় দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? আবারও রিপিট করেছে প্রশ্নটি ডক্টর ইউনূসকে লক্ষ্য করে। তখন তিনি বলছেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, অর্থাৎ কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নেই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। এটাও কিন্তু পারতপক্ষে একটা স্বীকৃতি দিলেন যে এখানে আপত্তি নেই, যেহেতু আগে তিনি বলছেন যে বিএনপি এটা মেনে নিয়েছে, সুতরাং আমরা সেই রাজনৈতিক দলের সিদ্ধান্তকে মানে ওন করি বা সম্মান করি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকার আজ সোমবার হিন্দুর অনলাইনে সংস্করণে প্রকাশ করা হয়েছে। আরও নানান বিষয় নিয়ে কথা বলেছে, সেগুলি বাদ দিয়ে যেটা বলা যায়, আসলে নির্বাচনের যেই পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা আগামী বছর বা তারপর বছর, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেহেতু সংক্ষিপ্ত না, বেশ লম্বা, সুতরাং হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগকে ব্যাপারে এখনই সিদ্ধান্ত না নিয়ে, যেহেতু রাজনৈতিক দলের মধ্যে নানান রকম পুনর্গঠন, পুনর্জাগরণ হচ্ছে, পুনরুজ্জীবন হচ্ছে, সুতরাং আওয়ামী লীগ সামনে কোন ফরম্যাটে আসবে সেটা এখনো অনিশ্চিত। যদি সুযোগটা অবারিত রাখা যায়, আর গণহত্যার দায়ে যদি প্রধান প্রধান ব্যক্তিদেরকে, যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি শাস্তির মধ্যে চলে যায়,
তাহলে বাকিদের আওয়ামী লীগ পুনর্গঠন করতে সমস্যা কোথায়? আর রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয়, প্রতিদ্বন্দ্বিতার যদি সুযোগ দেওয়া না হয়, তাহলে একটি যেই প্রসঙ্গটা বা যেই বিষয়টি বিগত শেখ হাসিনা সরকারকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায়নি, যে বিএনপি জামাতের মতন বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ একা একা নির্বাচন করছে। সুতরাং ওই একই ফরম্যাটে বিএনপি বা জামাত তারা সেই দায় নিতে চায় না। তারা অবশ্যই একতরফা কোনো নির্বাচন হোক, একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করেছে এবং তারা নিজেরাই সরকার গঠন করেছে। এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যেভাবে পড়েছে, রাজনৈতিকভাবে সেই রকম পরিস্থিতিতে পড়ার ফলে আওয়ামী লীগ বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, বিশ্বব্যাপী তাদের একটা গণবিচ্ছিন্নতা তৈরি হয়েছে। আমেরিকার গণতন্ত্র সম্মেলনে তারা দুবার তারা আমন্ত্রণ পায়নি। সেই দায়টা বিএনপি জামাত কেউ কাঁধে নিতে চায় না। আবার এটাও সত্য যে বর্তমান যে আওয়ামী লীগ, শেখ হাসিনা নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকেও তারা ওন করতে চায় না। আবার ইতিমধ্যে যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, সেই বিচারে অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের একাধিক নেতা বিচার হবে এবং তারা সেই নির্বাচন করার বা রাজনীতি করার জন্য অযোগ্য ঘোষিত হবে। ফলে আওয়ামী লীগের একটি দ্বারটা ওপেন করা হলো যে নতুন নেতৃত্ব এসে আওয়ামী লীগ যাতে আসে এবং সেই আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, একতরফা হবে না, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পাবে। সম্ভবত এই বিষয়টি সামনে রেখেই ডক্টর ইউনূস খুব চমৎকারভাবে, কৌশলীভাবে উত্তর দিয়েছেন দ্য হিন্দুকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, ইনফরমেশন। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ হয়তো সামনের নির্বাচনেই অংশগ্রহণ করবে, আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে হয়তো বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ হবে যদি সে পরাজয় হয়, আর যদি জয় হয় তাহলে তো বাংলাদেশ পুরো উল্টাপাল্টা হয়ে যাবে। আর দর্শক শ্রোতা, এইদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছে আপনারা শুনতে পারলেন, তিনি বলতেছে এগুলো তাদের বিষয়। এখন আওয়ামী লীগকে ছাড়া বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দল নির্বাচন করতে চাচ্ছে না, আবার একদল লোক আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করার দাবি তুলেছে। এখন কি হয় আমরা জানি না, আমরা সাধারণ মানুষ, এসব বিষয়ে আমরা অত বিষয়ে জানি না। তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আওয়ামী লীগকে কি বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া উচিত নাকি উচিত নয়, আওয়ামী লীগকে কি একেবারে নিষিদ্ধ করে দেওয়া উচিত, ডক্টর ইউনূস এখন কি করবেন, তাদের কি করা উচিত, দর্শক শ্রোতা এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।